বিজেপির পঞ্চায়েত আর এই পঞ্চায়েত এলাকায় তৃণমূল করায় সামাজিকভাবে বয়কটের ডাক দেওয়া হলো। পূর্ব মেদিনীপুরে ভূপতিনগরে এই অভিযোগ সামনে আসছে। বিজেপির বিরুদ্ধে অভিযোগ, যদিও সেই অভিযোগের আঙুল উঠলেও মানতে নারাজ। কথাবার্তা না বলে কিংবা কোনোভাবেই মেলামেশা বা কোনো লেনদেন না করে, কারণ গ্রামবাসীর মিটিংয়ে এই সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে এই গ্রামে কোনো ব্যক্তি যেন ননি দোলই পরিবারের সঙ্গে কোনোভাবেই যেন কথাবার্তা না বলে কিংবা কোনোভাবেই মেলামেশা বা কোনো লেনদেন না করে মাইক প্রচার করে দক্ষিণ বারান্দার পশ্চিম পাশের গ্রামবাসীদের বিশেষভাবে সতর্ক করে দেওয়া হচ্ছে। ননি দোলই, তার অপরাধ তিনি তৃণমূল করেন, তাই তাকে বয়কট। বিজেপির হাতে থাকা পঞ্চায়েত, সেই এলাকায় তাকে বয়কটের ডাক দেওয়া হয়েছে, সেটাও একেবারে মাইকিং করে। আজ থেকে এই গ্রামে কোনো ব্যক্তি যেন ননি দোলই পরিবারের সঙ্গে কোনোভাবেই যেন কথাবার্তা না বলে কিংবা কোনোভাবেই মেলামেশা বা কোনো লেনদেন না করে। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর, এখানকার মুখবেড়িয়া গ্রাম পঞ্চায়েত বিজেপির হাতে। এই এলাকারই বাসিন্দা ননি দোলই, যিনি একজন তৃণমূল কর্মী। তার পরিবারের অভিযোগ, তৃণমূল করায় সামাজিকভাবে তাদের বয়কটের ডাক দিয়েছে বিজেপি। টিএমসি করি বলে এই জন্য বয়কট করেছে। সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের লাইন কেটে দেবে, কারেন্টের লাইন, জলের লাইন, রেশন নিতে দেবে না। গ্রামবাসীর মিটিংয়ে এই সিদ্ধান্ত অনুযায়ী শুধু মৌখিকভাবে বয়কট নয়, গ্রামে একেবারে মাইকিং করে দেওয়া হয়েছে সামাজিক বয়কটের ডাক। অমান্য করলে ৫,০০০ টাকা জরিমানারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে বলে অভিযোগ। এ নিয়ে থানায় অভিযোগ দায়ের করেন তৃণমূল কর্মী ননি দোলই। তার অভিযোগের ভিত্তিতে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দিনের পর দিন আমার মানসিক টর্চারিং, তবু আমি এতদিন চুপচাপ ছিলাম। যখনই আরও ওরা বেড়ে উঠলো, তারপরে আমি আমার জিডিতে জমা দিয়েছি। ওদের মধ্যে 4 জন অ্যারেস্ট হয়েছে। ননি দোলইয়ের পরিবারের সঙ্গে কথা বলা যে বন্ধ করে দেওয়া হয়েছে, সেটা স্বীকার করেছেন বিজেপির পঞ্চায়েত সদস্য। কিন্তু তার দাবি, এর সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই। টিএমসি করার অপরাধে ওকে বয়কট করা হয়েছে। কথা বলাটা বয়কট করেছেন, আপনার নামে অভিযোগ করছে। না, কোনো পার্টি নয়। আমাদের গ্রামীণ সমস্যা যেমন আমাদের বিচার আচার হয়, সেই বিচারে সামান্য এটা এই মাইকিং করাটাই অপরাধ হচ্ছে। ভারতীয় জনতা পার্টি, রবীন্দ্রনাথ মাইতি বিধায়ক, তারই নেতৃত্বে প্রধানের নির্দেশক্রমে গ্রাম কমিটির নাম করে আজকের একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করেছে। গ্রামের মানুষ আতঙ্ক, এলাকা উত্তপ্ত রয়েছে। অভিযোগ সত্যতা হলে দল তার পাশে দাঁড়াবে না, কিন্তু এটাও একটি সম্ভাবনা থাকছে যে পুলিশ প্রশাসনকে ব্যবহার করে পুলিশ এবং তৃণমূলের যোগ সাজেছে এই ধরনের ঘটা সম্ভব। গ্রামবাসীর মিটিংয়ে এই সিদ্ধান্ত ভূপতিনগরের ঘটনা নিয়ে একদিকে যখন রাজনৈতিক চর্চা চলছে, তখন পুলিশের ধরপাকড়ও কিন্তু অব্যাহত। ভূপতিনগর থেকে ক্যামেরায় সমীর মাইতির সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। বিজেপি নেতাদের মার্কশিট দিলেন কুণাল ঘোষ, মানুষ হিসেবে এগিয়ে রাখলেন সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষকে। আমরা সেই নম্বর, কে কত প্রাপ্ত নম্বর পেল, গ্রাফিক্যালি তুলে ধরার চেষ্টা করছি। কুণাল ঘোষের মার্কশিটে প্রাপ্ত নম্বর, দিলীপ ঘোষ নেতা হিসেবে তাকে নম্বর দিয়েছেন 7, মানুষ হিসেবে নম্বর পেয়েছেন 9। সুকান্ত মজুমদার নেতা হিসেবে তাকে 2 নম্বর, মানুষ হিসেবে সুকান্ত মজুমদার 9 নম্বর। শুভেন্দু অধিকারী নেতা হিসেবে 9 তাকে রেখেছেন, কুণাল ঘোষ মানুষ হিসেবে শুভেন্দু অধিকারী কেমন 4 নম্বর। সুকান্ত মজুমদার একজন উচ্চশিক্ষিত অধ্যাপক, জেনুইন ভদ্রলোক, ভালো লোক, গাছপালা টাছপালা ভালো চেনেন। আর দিলীপ ঘোষ তার থেকে অনেক বড় নেতা। আর এদের থেকেও শুভেন্দু অধিকারীর সঙ্গে আমাদের নিশ্চয়ই মতের পার্থক্য আছে, ও আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে গেছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসে বেড়ে ওঠা, এখানে শাখা সংগঠন সামলানো, সাংসদ, মন্ত্রিসভায় থেকে অভিজ্ঞতা, বড় স্প্যানে কাজ করা, ফলে এদের থেকে শুভেন্দু অধিকারী এইসব অভিজ্ঞতার প্রশ্নে অনেকটা এগিয়ে। সুকান্ত মজুমদার মানুষ হিসেবে 10-এর মধ্যে 9,
আর নেতা হিসেবে 10-এর মধ্যে 2। দিলীপ ঘোষ মানুষ হিসেবে 10-এর মধ্যে 9 আর নেতার হিসেবে 10-এর মধ্যে 7। আর শুভেন্দু অধিকারী মানুষ হিসেবে 10-এর মধ্যে 4 আর নেতা হিসেবে ওদের মধ্যে 10-এর মধ্যে 9। মহিষাদলের দিকে নজর রাখি। মহিষাদল রাজ কলেজে সেখানে তুমুল উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। সেখানে হলদিয়া ল কলেজের পরীক্ষা চলাকালীন পরীক্ষাকে কেন্দ্র করে বিক্ষোভ, ধুন্ধুমার পরিস্থিতি পরীক্ষার্থীদের মধ্যে। প্রিন্সিপালের ঘরের দরজা ভেঙে ঢুকলেন পরীক্ষার্থীরা। যারা হচ্ছে ইউনিয়নের মধ্যে যুক্ত আছে এবং যারা নেই, একাধিক ছাত্রছাত্রী তারা এসে কলেজে বকলমে তারাই গার্ড দিচ্ছে। অ্যাকচুয়ালি আমরা জানতে চাই যে প্রফেসররা গার্ড দেয় নাকি স্টুডেন্টরা গার্ড দেয়? আমাদের উপরে ওরা আইন বর্ণিত হবে, ওদের কিন্তু আক্রমণ করে এবং আমাদেরকে মারধর করে, আমাদের বউ ছেলেদেরকে আঘাত করে। ইন্ডিয়ান কর্তৃপক্ষ ইন্টিমেট ক্লাসের ভেতরে এসে আমাদেরকে দেখিয়ে দিয়েছে এটা ইউজ করছে, ওটা ইউজ করছে। এটার কারণটাই হচ্ছে একমাত্র ওরা যেটা অবৈধ টাকা চেয়েছিল, প্রতিটা সেমিস্টার ওয়াইজ থেকে 1 লাখ টাকা চেয়েছিল। কারণ আমরা প্রতিবাদ করতে আমাদের ছেলেদেরকেও মারেছে, বেরও করে দিয়েছে। আমাদের যারা অধ্যাপক অধ্যাপিকারা যারা আছেন তারাই ইনভিটেশন দিচ্ছেন এবং স্টাফেদের যা কাজ অ্যাটেন্ডেন্সটাকে নেওয়া বা আমাদের খাতা ডিস্ট্রিবিউট দেওয়া, লুজশিট ডিস্ট্রিবিউট করা, এই সমস্ত কাজ যা যা অ্যাক্টিভিটি পরীক্ষা যেটা নিয়ম মাফিক যেটা করা উচিত সেটাই চলছে। পরীক্ষা আমাদের কিন্তু নিয়ম অনুযায়ী হচ্ছে। ইউনিয়নের ছেলেরা তো লাঠি হাতে বেরিয়েছেন, তাহলে আমাকে এটা খোঁজ নিয়ে দেখতে হবে, কেন ওটাতে আমি জানি ওটা খোঁজ নিতে হবে। মানে বিশৃঙ্খলা তৈরি করার কারণও আমি খুঁজে পাচ্ছি না, এবং কারণ যদি আপনারা বলছেন যখন সেটা যদি বলে থাকেন বা হয়ে থাকে আমি সেটা খোঁজ নিয়ে দেবো। এখানের ইউনিয়নের স্টুডেন্টদের সঙ্গে আমাদের কলেজের স্টুডেন্টদের সঙ্গে কিছু গন্ডগোল হয়েছে, তার জন্যই এর অ্যাজিটেশন হচ্ছে। আমি একটা ব্যাপারটা খতিয়ে দেখছি। এখানকার ইউনিয়নের ছেলেরা বোধহয় এদেরকে মারধর করেছে আর কিছু টর্চার করেছে, সেটা আমি দেখে নিচ্ছি। আমি কথা বলি প্রিন্সিপাল স্যারের সঙ্গে। ফরেদের কর্মবিরতি আর এর জেরেই বিপত্তি। হিমঘর থেকে বেরোচ্ছে না আলু, যার জেরে বাজারে যোগান কম, সাধারণের পকেটে চাপ। সেদ্ধ থেকে পোস্ত, তরকারি থেকে মাংস, অনেকের বাড়িতেই আলু মাস্ট। সেই আলুরই এখন আকাল। কোল্ড স্টোরেজ থেকে আলু বেরোচ্ছে না, কারণ সোমবার থেকে ফরেরা কর্মবিরতিতে। এই মধ্য ব্যবসায়ীরা কম দামে চাষিদের থেকে আলু কিনে কোল্ড স্টোরেজে মজুত করে রাখেন। এতে বাজারে চাহিদা তৈরি হয়, তখন বেশি দামে আলু ছেড়ে মুনাফা করেন। লাভের লোভে ভিন রাজ্যেও আলু পাঠান। সম্প্রতি এই ভিন রাজ্যে আলু পাঠানোতেই রাশ টেনেছে রাজ্য সরকার, যাতে আলুর দাম নিয়ন্ত্রণ করা যায়। এতে বেকায়দায় পড়ে গিয়েছেন ফরেরা। বেজায় ক্ষুব্ধ হয়ে তাই কর্মবিরতি। সারা রাজ্যের একদম দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ মিলে সব জায়গায় কর্মবিরতি, অর্থাৎ আমরা যে বাজারে আলুটা সরবরাহ করি তার কাজটা বন্ধ থাকে। নিয়ন্ত্রণে থাকার পরেও যদি বাইরে যাওয়াগুলো আটকায়, সেক্ষেত্রে আমরা ব্যবসা করবো কিভাবে? পশ্চিমবঙ্গ থেকে অসম, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ডে আলু পাঠানো হয়। গত কয়েকদিন ধরে আলুর গাড়ি সীমানা পার করতে দিচ্ছে না পুলিশ। অনেক গাড়ি ফিরে গিয়েছে, অনেক গাড়ি আটকে রয়েছে। পশ্চিম মেদিনীপুরে আলু এবং বাঁকুড়ার আলু কলকাতা যায়নি, কলকাতায় খেতে পারো না, বাইরের রাজ্যে না যায়। আমরা মেদিনীপুর জেলা এবং বাঁকুড়া জেলা প্রভূত ক্ষতির সম্মুখীন হব। গত কয়েক সপ্তাহ ধরে সবজি বাজারে আগুন, তার মধ্যে এখন আলুর যোগান বন্ধ। এতে আরো দাম বেড়েছে। অনেক জায়গায় 1 কেজি আলুর দাম নাকি 50 টাকা ছুঁয়েছে। এখানে আলু তো অগ্নিমূল্য, এখানে আলুর 45 থেকে 50 টাকা পর্যন্ত দাম। এটা এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী যারা মধ্যস্থতা করছে, তাদের জন্যই আলুর দাম অগ্নিমূল্য হয়েছে। বাপরে বাপরে, বাজারে তো এখন আগুন। চাষি ক টাকা পায়? চাষি কিছুই পায় না। তাহলে মাঝখানে টাকাটা কারা পাচ্ছে? দালালদেরকে রক্ষা যাচ্ছে না। এটা একটা বিহিত হওয়া দরকার। কৃত্রিম অভাব সৃষ্টি করে আলুর দাম বাড়ানো, এই হলো ফরেদের কাজ। অভিযোগ, বাজারে আরো চাহিদা তৈরি করতে কোল্ড স্টোরেজ থেকে এখন আলু বেরই করতে দিচ্ছেন না ফরেরা।
এর জেরে আলুর দাম এবার অনেকটাই বাড়বে বলে মত খুচরো ব্যবসায়ীদের। স্ট্রাইক করলে তো এফেক্ট হবেই। ধরুন একটা রেগুলার একটা স্টোর থেকে যত কমই হোক 5-7 গাড়ি করে মাল বেরোয় কম করে। এই 5-7 গাড়ি করে যদি দুদিন স্ট্রাইক হয়ে যায় তাহলে মালগুলো শর্টেজ হবে। না খুললে ব্যবসা বন্ধ, খাওয়া বন্ধ, পেটে হাত দিয়ে পড়ে থাকতে হবে, সেনাগুলোকে রাস্তায় পাঠিয়ে বসিয়ে দেবো। পরেদের কর্মবিরতির মাঝেই এদিন চন্দ্রকোনার এক কোল্ড স্টোরেজে আলু নামানো হয়। পরেরা বাধা দিলে কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষের সঙ্গে শুরু হয় বচসা। রাজ্য জুড়ে পরেদের কর্মবিরতির মাঝেই ভিন্ন ছবি হুগলির সিঙ্গুরে। এখানকার রতনপুরের কোল্ড স্টোরেজে কাজ হয়েছে অন্য দিনের মতোই। নিউজ 18 বাংলা।